আসসালামু আলাইকুম। আমরা অনেকে জানি না। আমরা খালি স্বাধীনতা দিবস আসলে বলি কি যে স্বাধীনতা দিবস পালন করব। বিগত দিনগুলো যেমন যুদ্ধের পরে থেকে এখনো কি আমরা স্বাধীনভাবে স্বাধীনতা দিবসটা কি পালন করতে পারতেছি কিনা, এবং কি আসলে কি আমরা সত্যিকারই স্বাধীন হয়েছি কিনা। পাকিস্তানিদের সাথে যুদ্ধ করার পর তারপর ইন্ডিয়ান মানুষের সাথে কূটনীতিক খেলা খেলার পর আসলে কি আমরা স্বাধীন হইতে পারছি কিনা। আমরা কিছু কিছু মানুষ আছি না যাই না না বুঝা মানে স্বাধীনতা দিবস পালন করি। স্বাধীনতা যে কাকে বলে, অনেক বড় বড় বিশ্লেষণকারী আছে, তাদের বিশ্লেষণ আপনারা একটু দয়া করে শুনবেন। আসলে স্বাধীনতা জিনিসটা কি, এই জিনিসটা কেমন, যে স্বাধীনতা কাকে বলে, এই জিনিসটা কেমন ঠিক। স্বাধীনতা যদি আপনি একটা দেশের প্রতি, একটা রাষ্ট্রের প্রতি, একটা মানুষের প্রতি, সরকারের প্রতি, প্রতিবেশীর প্রতি যদি আপনি যে কোনো সত্য কাজের প্রতিবাদ করতে পারেন, সেটাকেই বলে স্বাধীনতা। আর যখন কিনা আপনি ভাববেন যে এই দুনিয়ার ভিতরে আসলে কোন কিছু আপনি খুইলা কইতে পারবেন না, যেমন দেশের প্রতি, রাষ্ট্রের প্রতি, রাজনৈতিক নেতার প্রতি, সরকারের প্রতি, বিশ্বের মানুষের প্রতি, ধর্মের কথা, ইহুদিদের কথা যখন কিনা আপনি না কইতে পারবেন না, আপনার প্রতিবেশীর কথা, আপনি ঘরের কথা, যখন গেলে কথাগুলা না কইতে পারবেন, সত্য কথাগুলা, সেটা স্বাধীনতা বলে না। স্বাধীনতার মানে হয়েছে আপনি তার প্রতি সত্য কথা বলবেন, অন্যায় কোনটা ন্যায় কোনটা সেটা তুলে ধরবেন। যখন কিনা আপনার রাষ্ট্র আপনাকে, আপনার কথার মূল্যায়ন করবে যে না, সে সত্য কথা বলছে, এটা একদম সঠিক কথা, এটার এখন বিচার করা দরকার, তাইলে বুঝবেন যে আমাদের, তখন বুঝবেন যে না, সত্যি আমরা স্বাধীনতা পাইছি। তখন হয়তো বুঝতে পারবেন যে স্বাধীনতা কি জিনিস। এখন হয়তো এগুলা অনেকেই জানতেও চাইবেন না, বুঝতেও চাইবেন না। আমি বুঝি না স্বাধীনতা, যারা কিনা এই বাংলাদেশটা যখন কিনা পূর্ব পাকিস্তান ছিল, তখন তো যুদ্ধ হইলই, হয়তো কোনো কাগজের ব্যাপারে নয়, কোনো এক রাজনীতি প্রলোভনে, হয়তো ইন্ডিয়ার কোনো প্রলোভনে হয়তো এই দেশটা ভাগ হইলো। দেশ এমনিও ভাগ হইতো, কারণ এটা একটা বাংলাদেশ, এটা একটা পাকিস্তানি রাষ্ট্র হিসাবে অনেক বড় একটা রাষ্ট্র, কারণ পাকিস্তানও চাইতো না, হয়তো কোনো সময় যদি চীন দেখতো, চীনও দখল করে নিতে চাইতো। এরকমই যে এক সময় না এক সময় একটা আর কি এটা ভাগ হইতোই। যাই হোক, তা আমাদের মুসলমানের ভিতরে হয়েছে জিনিসটা অনেক খারাপ হয়েছে, যেমন অনেক রক্ত ঝরছে, অনেক প্রাণ ধরছে, সাধারণ হয়তো কলমের লেগা, নয় কালির লেগা, নয় খাতার লেগা, নয় ভাষার জন্য, নয় রাজনীতি পুনর্ধারণের জন্য। আসলে এই জিনিসগুলো একদম ঠিক হয় নাই, কারণ আমরা সকলে মুসলমান ভাই ভাই।
আর এখনকার মানুষ স্বাধীনতার পরে থেকে কেউ আমার মনে হয় না বলতে পারবো যে আমরা এখন স্বাধীন হয়েছি। সবাই সবাই পরাধীন ছিলাম। তারপরে সবাই পরাধীন হওয়ার পরে দেখেন যতগুলা দেশ গেছে, যতগুলা রাষ্ট্র গেছে, যতগুলা দেশ গেছে, যতগুলা রাষ্ট্র চলে গেছে, কতগুলা দিন গেছে, কতগুলা বছর গেছে, কতগুলা মাস গেছে, এখন হয়েছে গিয়া এই পর্যন্ত আসলে আমার এই সোনার বাংলাদেশে যারা এই স্বাধীনতা, যারা কিনা সত্যি কথা বলছে, তারা কেউ বাইসা নাই, কেউ না। আপনার সালাম বরকত তাদেরকে তো আগেই মেরে ফেলানো হয়েছে। ইয়ার পরে গেল হাদি ভাই গেছে, মুগ্ধ গেছে, তারপরে আব্রাহাম গেছে, তারপর অনেক আলেমরা গেছে, তারপরে দেশের অনেক যারা দেশকে ভালোবাসে, যেমন দেশের একজন বিএনপির নেতা ইলিয়াস ভাই, সেও চলে গেছে, দেশকে ভালোবাসতো। বিএনপির অনেক মানুষ আছে দেশকে ভালোবাসে, তারাও চলে গেছে। আসলে খালি বিএনপি না, বাংলাদেশে অনেক মানুষ আছে, বড় বড় অফিসাররাও আছে যারা দেশকে ভালোবাসে, তারাও হয়তো বেশি দিন থাকতে পারে না। আর্মির ভিতরে ছিল, পুলিশের ভিতরে ছিল, এখনো আছে, নাই বললে ভুল হবে, কারণ এখনো অনেক মানুষ আছে, অনেক, যে দেশকে যারা ভালোবাসে। এখন আমরা যদি বলতে যাই যে আমরা এই দেশে এত যুদ্ধ করে কি হইলো, এত রক্ত খসায়, এত রক্ত করে কি হলো, লাভ কি হলো? কোনো লাভই তো আমি দেখলাম না। সে দীর্ঘ 50-52 বছর হয়ে গেল প্রায় যুদ্ধের শেষ হয়েছে। এই 52 বছরের ভিতরে শত শত মানুষ, কোটি কোটি মানুষ এই বাংলাদেশে তারা ধনী হয়ে গেছে, তারা মিলিয়নার হয়ে গেছে এই বাংলাদেশের টাকা দিয়ে। আসলে বাংলাদেশকে যে ভালোবাসবো, বাংলাদেশকে যে এরকম আইগায় নিয়ে যাব, তারা হয়তো কেউ এরকম হয় নাই। কারণ হয়েছে গিয়া আসলে তারা কেউ বাংলাদেশকে ওরকম ভালোবাসে নাই দেখা এরকম করে বাংলাদেশকে আগে নিয়ে যেতে পারে নাই। শত শত মানুষ যুদ্ধের পর থেকে এই দেশটাকে লুইটা পুইটা খাইছে, যে যেখান থেকে পারছে। কেউ হচ্ছে সরকারি কর্মকর্তা, কেউ দেশের কূটনীতিক, কেউ দেশের আমলা, কেউ দেশের সচিব, কেউ দেশের মন্ত্রী, কেউ দেশের প্রেসিডেন্ট ছিলেন। আবার যারা রাজনীতি না করতো তারাও অনেক আছে, যারা দেশকে ভালোবাসেন, তারাও দেশের কাছ থেকে শুধু কি নিছে, সুবিধা নিছে, সুবিধা নিয়ে এখন তারা ভোগ করতেছে। এ পর্যন্ত 52 বছর চলে গেল, তবু দেশের ভিতরে কোনো কিছুই হয় নাই, কোনো উন্নতি হয় নাই, কোনো একটা মানুষের উন্নতি হয় নাই। যারা কিনা এই গরিব আছে তারা সেই গরিবই রয়ে গেছে, যারা কিনা ধনী আছে তারা ধনী রয়ে গেছে। এই রাজার মতন, যে রাজা ছিল
সে রাজাই রয়ে গেছে, আর যে ফকির সে ফকিরই রয়ে গেছে। আমার বাংলাদেশে মনে হয় না আর কোনোদিন কেউ এরকম ধনী হতে পারবো, কারণ আমার বাংলাদেশ থেকে একমাত্র হয়েছে গিয়ে ধনী হওয়ার রাস্তা একটা আছে, আর বিশ্বের হয়তো কোনো রাষ্ট্র থেকে এমন নাই, একমাত্র বাংলাদেশের ভিতর থেকে এমন ধনী হওয়ার একটা রাস্তা আছে। বিশ্বের সব রাষ্ট্রগুলাই দেখবেন যে তারা দুর্নীতি মুক্ত তাদের দেশ রাখতে চায়, আর আমাদের বাংলাদেশের মানুষ শুধু দুর্নীতির ভিতরেই থাকতে চায়। আগামী সমাজে আগামী শিশুরা যে কি শিখবো কি না শিখবো, সেটা হয়েছে গিয়া তাদের কোনো মাথায় নাই। তাদের মাথায় আছে দেশ, এই বাংলাদেশটা কিভাবে ডুবান যাইবো, এই বাংলাদেশ জানি জীবনে কোনো মাথা ছাড়া না দিতে পারে, বাংলাদেশের ট্যাগ লাগান যাবো কেমনি, জঙ্গলিবাদী মৌলবাদী এই সমস্ত ধরনের ট্যাগ লাগান যাইব কেমনি, এইগুলো চিন্তা করে। আসলে এই বাংলাদেশটা খুব সুন্দর একটা জায়গা, আসলে এই জায়গার মানুষগুলো কিন্তু এতটা সুন্দর না। মানুষগুলো হচ্ছে খুব নোংরা মন মানসিকতা, তাদের মন মানসিকতা, এই বাংলাদেশের মন মানসিকতা হয়েছে গিয়া হিন্দুদের মুখে শুনলে হয়তো আপনাদের ভালো শুনতে পারতেন যে তাগো মন মানসিকতা কেমন। বাংলাদেশের মানুষের জন্য ওই ইন্ডিয়ার কিছু লোকজন আছে, তারা গালাগালি করতে পারে, তারাই ঠিক আছে, কারণ বাংলাদেশে আমার মনে হয় না ভালো কোনো সন্তান আছে, ভালো কোনো মায়ের সন্তান আছে। যদিও থাকে তারা হয়তো বাইসা থাকে না, তারা যে কোনো একভাবে এই দুনিয়ায় ছাইরা হয়তো রয়ের এজেন্ট মেজেন্ট দিয়া, অন্য দেশের এজেন্ট মেজেন্ট দিয়া এই দেশটা সরাই ফেলায়, এই দেশে থেকে সেই মানুষগুলা সরাই ফেলায়, মাইর ফেলাইবো, নয় অন্য কোনো জায়গায় যে কইব তুমি যাও গা, হুমকি টুমকি দিয়া। এটাই হয়েছে এই বাংলাদেশ। বাংলাদেশের ভিতরে কতটুকু ভালো আশা করা যায়, এটা হচ্ছে কি আমাকে বাংলাদেশের অবস্থা, যেটা কিনা বিগত 52 বছরে আপনার আসলে দেশকে কেউ ভালোবাসে নাই, সবাই দেশের জন্য লুইটা পুইটা বেশিরভাগ নিতে চাইছে। আর এই দেশের মানুষগুলা আপনার বেশিরভাগই হিটলার আছে, আবার সহজ সরল আছে, বেশিরভাগই 100%-এর মধ্যে 90% হয়েছে গিয়ে আপনার সহজ সরল মানুষ। মানে এই দেশের মানুষ সরকার যেমনি চালাইতে চায়, এই দেশের যে সরকারি হোক, যখন যে সরকারি হোক তখন এই সরকারি অমনি চালাইছে, আর সহজ সরল মানুষগুলারে ধোকা দিছে, যাতে আমরা বাঙালি তো এর লেগে হয়েছে কি আমাকে সমস্যা হয়েছে। এটা আসলে দেশকে প্রকৃতপক্ষে কেউ ভালোবাসে না। দেশকে যদি ভালোবাসে তাহলে আজকে কোথায় মালয়েশিয়া, কোথায় সিঙ্গাপুর, ছোট্ট ছোট্ট দেশগুলা, এই দেশগুলো আগে যেমন এই কাতার, মিশর, এই দেশগুলো আগে কি করতো, এই দেশগুলো আগে তারা মাছ বিক্রি করে খাইতো, আর আমাদের বাংলাদেশে থেকে তারা শত শত হাজার হাজার বছর আগে রয়েছে। কিসের কারণে আগে রয়েছে? একমাত্র এই দুর্নীতির কারণে। যখন কিনা এই দুর্নীতি কিনা আপনার ধ্বংস না করা যাব, ধ্বংস না শেষ হইব, সে পর্যন্ত কোনো কিছুই শেষ হইব না। কারণ এই পৃথিবীতে ভালো আসলে কেউ, সোনার বাংলাদেশে যারা বাসে, ওই যে হয়তো তারা বিদেশ থাকে,
বিদেশ থাকার পরে ওই দূরে থেকে যারা কিনা উপকার করতে চায়, প্রবাসী অনেক ভাই আছে যারা কিনা আমাদের বাংলাদেশকে ভালোবাসে, তারা কিনা চলে গেছে অনেক সরকারের ত্যাগের বিনিময়ে। হয়তো সেটা বঙ্গবন্ধুর সময় হতে পারে, হয়তো সেটা এরশাদের সময় হতে পারে, হয়তো সেটা জামাত ইসলামের সময় হতে পারে, হয়তো সেটা বিএনপির সময় হতে পারে, হয়তো সেটা ইয়াহিয়া খানের সময় হতে পারে, ভুট্টোর সময় হতে পারে, মানে যে কোনো সময়। আসলে দেশকে যারা ভালোবাসতো তারা এখন আর এই দেশে নাই। এই দেশটা যারা কিনা আমাদের বাংলাদেশটা ঘুরছেন, অনেক ভাই আছেন, আসলে দেখেন বাংলাদেশটা কতটা পিছায় রয়েছে। যেমন অন্য অন্য কান্ট্রিগুলা অনেক এগিয়ে আছে, যেমন কোন কোন দিকে আবার বলবেন যে কোন দিকে, আপনি কোন দিকে নাই এই কথাটা বলেন। যেমন পড়াশোনার যোগ্যতা, তারপর আপনার অর্থনৈতিক যোগ্যতা, রাজনৈতিক যোগ্যতা, তারপরে আপনার অস্ত্রের দিক দিয়ে, তারপরে আপনার কূটনীতিক দিক দিয়ে, মানে সব দিকে আপনার এগিয়ে রয়েছে এই বাংলাদেশ। এখন হয়েছে গিয়া এই পৃথিবীকে স্বাধীনতার পর এই পর্যন্ত হিসাব করে দেখছেন আপনারা কেউ যে আমাদের দেশ যদি এতটুক এই স্বাধীনতার পর যদি সত্যিকারই দুর্নীতি মুক্ত হতো, যেমন আমলা মুক্ত হতো, যদি এইগুলো মুক্ত হতো, তাহলে দেশটা কোথায় চলে যেত। আমাদের বাংলাদেশে বিশাল ব্যবসার একটা ভান্ডার, মেডিকেলের ভিতরে ব্যবসা, যেমন শিক্ষার ভিতরে ব্যবসা, যেমন কেউ ব্যবসা করতেছে স্কুল নিয়ে, কেউ ব্যবসা করতেছে মাদ্রাসা নিয়ে, কেউ সঠিকভাবে আল্লাহরে কেউ ভয় পায় না। এগুলা হচ্ছে গিয়া বাটপারি, এগুলা পিসাবও হে বাটপারিও ব্যবসা। মানে একজন কৃষক, হ্যাঁ মাঠে অল্প দিনে কীভাবে মাঠে ফল আসবো তার জন্য হ্যাঁ বীজ দিতেছে। আবার কৃষকের কাছ থেকে যে নিয়ে বিক্রি করব সে কিভাবে তাজা থাকবো তার জন্য সে ফরমালিন মিশাইতেছে। এখন যে ব্যাপারে কিনা জনগণের কাছে বিক্রি করব সেই ব্যাপারে আবার কম দেওয়ার জন্য চেষ্টা করতেছে। আবার যে কিনবো হ্যাঁ আবার চিন্তা করতেছে যে দামটা একটু কম হলে ভালো হইতো। মানে এইটা হচ্ছে আমাদের বাংলাদেশের এক একজনের এক একটা চিন্তা ভাবনা। যেমন আপনার এই যে একটা বিষয় ব্যবসায়িক, এখন এরকম সব বিষয়ে সব খাদে আছে। যেমন আপনি অনেক যারা কৃষি আছে, যেমন বাড়িতে চাষবাস করে যারা, তারাও সেম একটা গরু পাললে ওই গরু কীভাবে সুস্থ রাখা যাবে এটা স্বাভাবিক বিষয়। তারপরে ওই গরুটা যদি কুরবানি আগে বেচন যায়, কেমনে সুই দিব, কেমনে ফিট খাওয়াইব, কেমনে কি করব, এগুলা সব বিষয় নিয়েই একটা কৃষক চাইবো জানি আমি আগামী 1 বছর ভিতরে আমার এই 50,000 টাকার গরুটা 1 লাখ টাকা বেচা পারি কি 70,000 টাকা বেচা পারি, এভাবে আমি আমার প্রফিট করব। কিন্তু ওই মানুষগুলা অবশেষে বুঝতে চাইবে না যে আমার দেশের ক্ষতি হয়েছে, আমার দেশের মানুষের ক্ষতি হইতেছে। আসলে আমার এই বাংলাদেশের মানুষে শিখাইতেছে এরকম, যেমন কিছু ইন্ডিয়ান আমলা আছে, যেমন আমার বাংলাদেশে তো অনেকই আছে, যেমন ইন্ডিয়ান আছে, তারপরে আপনার আমেরিকার আছে, তারপরে আপনার ওই পাকিস্তানে আছে, তারপরে আপনার নেপালিয়ান আছে, অস্ট্রেলিয়ান আছে, মানে অনেক আমলা আছে আমার, কিন্তু আমরা হয়তো এগুলা জানি না। কারণ আমাকে বাংলাদেশে তো যে কেউ যে কোনোভাবেই ঢুকতে পারে। আর বিষয়ে ওইটা না, যেমন এই যে এই দুইটা দুর্নীতি, এখন এক ব্যবসায়ীকেও চাইবো যে আমি কিভাবে দুর্নীতি করুম। সে একটা দোকান নিতে গেলে দোকানের মালিক আগে চিন্তা করবো এই বেটা কি এর দোকান দিব,
যদি দেখে কাপড়ের দোকান দিব তাহলে এই মালিক চিন্তা করবো এই বেটা অবশ্যই টাকা পয়সা আছে আর অ্যাডভান্সের টাকাটাও নেই নি, যে বেটাই নিব ওই বেটাও চিন্তা করবো। তাইলে কিভাবে এটা একটু কমায়া আমি আবার নিতে পারি। এখন ওই বেটা কম দেব না, এখন ওই বেটা কীভাবে দোকান ভাড়াটা কমাইতে পারছে বলতে আপনার এতগুলো টাকা অ্যাডভান্সে দোকান ভাড়া কমান, এটা স্বাভাবিক বিষয়, দোকান ভাড়া কমাই দেব, অস্বাভাবিকের কোনো বিষয় না। মানুষ সবাই সবার স্বার্থের জন্য ব্যস্ত থাকে, কিন্তু আমার এই বাংলাদেশকে আসলে প্রকৃতপক্ষে কেউ ভালোবাসে না। এটা হচ্ছে এখন আমাদের বাংলাদেশের দুর্নীতির অবস্থা। আরও অনেক দিকে দুর্নীতি আছে, যে দুর্নীতি কিনা আগামাথা নাই। এটা তো কইলাম আপনার কৃষি, যেখান থেকে না আমরা একটা খাদ্য উৎপাদন একটা কৃষি খাদ্য উৎপাদন করবে, সেই খাদ্যটা আমাদের খাইতে হইব, যেটা কিনা আল্লাহ পাক রিজিক রাখছে হয়তো একজনের মাধ্যমে। এখন আমার এই সোনার বাংলাদেশে যদি আমরা দুর্নীতি না ছাড়তে পারি তাহলে এই দেশটা কবে আগেব? আসলে এই দেশ কোথায় যাইব? তাইলে এই দেশকে কে ভালোবাসবে? আসলে এই দেশের দেখার মতন কেউই নাই। যাই হোক, আপনাদেরকে অনেক কথাই বললাম ও শুনলেন আপনারা, মনে কেউ কষ্ট নেবেন না। আর হয়েছে গিয়া সকলেই আশা করি চাইবেন যেন ভাই যখন কিনা আপনি দেশকে ভালোবাসবেন তখন আপনার সন্তানকেও শিখাইবেন যে আসলে দেশকে কিভাবে ভালোবাসতে হয়। যখন কিনা আপনি সুন্দর শিখবেন, আপনি জানবেন, আপনি সন্তানকে যখন কিনা আপনি শিখাইবেন তখন আপনার সন্তান আগামী প্রজন্ম যারা হইবে তাদেরকেও শিখাইতে পারবো আসলে দেশকে কিভাবে ভালোবাসতে হয়, দেশের জন্য স্বার্থ ছাড়া কিভাবে কাজ করতে হয়, একজন মানুষের পাশে কিভাবে স্বার্থ ছাড়া দাঁড়ানো যায়, একজন মানুষ স্বার্থ ছাড়া আপনাকে কিভাবে ভালোবাসবে। আর এখন তো প্রত্যেকটা জায়গায় জায়গায় স্বার্থ নিয়ে সকলেই পড়ে থাকে। এইটাই হচ্ছে কি আমাদের দেশের পরিস্থিতি। কারণ দেশকে আসলে প্রকৃতপক্ষে কেউ ভালোবাসে না। দেশকে কেউ ভালো যদি প্রকৃতপক্ষে বাসতই তাহলে এই দেশটা অনেক এগিয়ে যেত, যে কিনা যেটা বলার কোনো ভাষা নাই যে কত দূর এগিয়ে যেত। আসলে দেশ যখন কিনা সুন্দর হইতো না ভাই, তখন আসলেই সুন্দর হইতো। যাই হোক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের মাঝে কিছু কিছু কথা বলতে পারি। এখনও ওরকমই হয় নাই, কিছুদিন ধরে হয়তো কথা মানে এই ফেসবুক ইউটিউবের ভিতরে কথা দেওয়া শিখতেছি। আপনারা সকলেই আশা করি সাপোর্ট করবেন যেন আরও কীভাবে সুন্দর করা যায়, আরও কীভাবে ভালো করা যায়। মানে ওই সাপোর্টটা করলে আপনাদের অনুপ্রেরণা পাবো। যাই হোক, সকলে ভালো থাকবেন। আর আমি কোথায় যাইতেছিলাম এটা লেখা দেব আপনাদের, আর আপনারা যদি চিনা থাকেন তাহলে তো আরও ভালো। এটা মানিকগঞ্জের এক রাস্তার দিকে যাইতেছিলাম এক কাজে।